মনে আছে 9th মে বদলে আমাকে 11th মে উনি আমাকে সংবাদ পাঠ করতে দিলেন। তার মানে সেই হিসেবে আমার সংবাদ পাঠের জীবন শুরু 1989 11th মে আমি প্রথম সংবাদ পাঠ করি। তো আর সমন্দা বলে দিলেন, আমি উত্তরবঙ্গ থেকে ফিরেছি, আমাকে বললো যে নিউজ থেকে যে হেমন্ত মুখোপাধ্যায়ের 26শে সেপ্টেম্বর। আর আমার মানে তখন তো আমি একেবারেই নতুন জয়েন করেছি, কত নিউজ আর কত রকম রিয়াকশনস, আর আমি একেবারে মানে অসম্ভব ভক্ত ছিলাম হেমন্ত মুখোপাধ্যায়। আমি সারাক্ষণ হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনতাম। আমি তো ভাবছি এবার আমি কেঁদেই ফেলবো। আমি যখন দেখছি মনিটরে ওনার প্রসেশন যাচ্ছি, সবাই মানে ওই এরা তোমার আমার মানে সমস্ত গানগুলো বাজছে, আর আমি এখানে প্রায় আমি চেয়ারটা ধরে হয়ে আছি, আমি আমার চোখ যেন আমার চোখ দিয়ে জল না পড়ে যায়। মানে এই যে পরে অনেক বড় বড় সংবাদ পড়েছি, কিন্তু এই যে ফার্স্ট টাইম জয়েন করার পরে আমাকে এই কাজটা দেওয়া হয়েছিল এবং ঈশ্বরের আশীর্বাদে ওটা আমি ঠিকই পড়েছিলাম, কিন্তু আমার খুবই কষ্ট হয়েছিল। তো পরে বুঝেছি যে এই প্রফেশনটায় থাকতে গেলে, এবং তখন আমাদের যেভাবে নিউজ পড়তে বলা হতো এখনকার চেয়ে সেই স্টাইলটা বা সেই মেন্টালিটিটা সম্পূর্ণ ডিফারেন্ট। তখন বলা হতো যে যিনি নিউজ কাস্টার হবেন তিনি খুব ইনডিফারেন্ট ওয়েতে, খুব নির্লিপ্তভাবে তিনি সংবাদ পড়বেন, তার মধ্যে কোনো নাটকীয়তা থাকবে না। হ্যাঁ, এখন যেটা দেখি যে বিভিন্ন প্রাইভেট চ্যানেলে যেগুলো যেভাবে করা হয়, যে নাটকীয়তা তৈরি করা হয়, ঘটনাগুলো তৈরি করা হয়, হ্যাঁ স্পিড আপ করে মানে এমনভাবে চিৎকার করে করা হয়। বিভিন্ন চ্যানেলে আমাকে ওরা ওয়ার্কশপ করাতে নিয়ে গেছে, আমাদের যে কটা খুব ভালো বড় চ্যানেল যে নিউজ রিডারদের ওয়ার্কশপ। আমি কি ওয়ার্কশপ করাবো? তোমাদের ফরম্যাট আর আমাদের ফরম্যাটটা একদম ডিফারেন্ট। হ্যাঁ, তোমাদের আগুন লাগলেও যেরকম, ঝড় এলেও যেরকম, মারা গেলেও সেরকম, হ্যাঁ মানে সব, আবার পাকিস্তান আক্রমণ করলেও সেরকম, মানে সবই একরকম একটা উত্তেজনা তৈরি করা। আর আমাদের দূরদর্শন বা আকাশবাণী সবসময় এটা ছিল যে এমন কোনোভাবে নিউজ প্রেজেন্ট করা হবে না যাতে মানুষ উত্তেজিত হয়। আমার মনে আছে রাম মন্দির বাবরি মসজিদ যখন ধ্বংস হয়ে গেল, সারা দেশ জুড়ে অস্থিরতা, কলকাতা জুড়েও চতুর্দিকে কারফিউ, কোনো রিডার আসতে পারছে না। আমি 7 দিন টানা নিউজ পড়েছিলাম দূরদর্শন থেকে, 7 দিন টানা। এবং তখন আমি দেখতাম নিউজ রুমে যে এমন কোনো ঘটনাই বলতে দেওয়া বা নিউজের এডিটর ওটা স্ক্রিপ্টে রাখছেন না যেটা মানুষকে মানে উত্তেজিত করবে, যেটা বিভিন্ন ধর্মের মধ্যে সংঘাত বাঁধিয়ে দেবে। হ্যাঁ, যেটা কোনো মানে যে সংবাদ পরিবেশন করলে মানে সেটা একটা সাংঘাতিক মানে ধ্বংসের জায়গায় পৌঁছতে পারে, সেই রকম কোনো নিউজ সেটা ঘটে থাকলেও সেটা প্রচার করা হতো না। সেটা আকাশবাণীতেও হতো না, দূরদর্শনেও হতো না। কিন্তু এখন ফরম্যাটগুলো, প্রাইভেট চ্যানেলের ফরম্যাটগুলো পাল্টে গেছে। তো এটা হচ্ছে সংবাদের প্রথম সংবাদটা বললাম। আরো কয়েকটা যে ইম্পর্টেন্ট নিউজ, আমি নিউজ করতে করতে কিরকম হয়েছে বলি। একটা নিউজ পড়ছি, আমরা স্ক্রিপ্ট নিয়ে নিউজ রুমে গেছি। এবারে আমি ডেস্কে বসেছি, আমি শুরু করব, নমস্কার আজকে বিশেষ বিশেষ খবর হলো, এইভাবে তো শুরু করব। আমি ধরো প্রথমে 4-6টা হেডলাইন আমি দেখে গেছি, ওটা টেলিপ্রম্পটারের সামনে চলে আসবে যে যখন আমি পড়ব। আমি শুরু করেছি, নমস্কার আজকে বিশেষ বিশেষ খবর হলো। দেখছি হেডলাইনগুলো সব পাল্টে গেছে। জাস্ট ফ্র্যাকশন অফ আ সেকেন্ড আমি হচ্ছে এক্ষুনি তো জাস্ট টেবিলে শিট দিয়ে ওঠার সময় একটা এই নিউজটা, এটা কি ঠিক, এটা কি ঠিক দেখছি, এটা আমি এটা পড়বো বা এটা কি পড়া উচিত, আমি বুঝতেই পারছি না। মানে ফ্র্যাকশন অফ আ সেকেন্ড আমাকে ডিসিশন নিতে হচ্ছে, কেননা ফার্স্ট হেডলাইন হচ্ছে বেনাজির ভুট্টো প্রয়াত। তার তো বিন্দুমাত্র আগে অব্দি তো ওগুলো কিছু জানা ছিল না। এবং যে বেনাজির ভুট্টো প্রয়াত, মানে ওই যে অনেকের মনে থাকবে যারা আমাদের সময় তাকে কোথায় একটা করা হলো না, সেটা তো একেবারে হঠাৎ করে একটা ঘটে যাওয়া ঘটনা। এবং ওই ফার্স্ট হেডলাইন চেঞ্জ হওয়ার পর সেকেন্ড, থার্ড, ফোর্থ
সব কটা হেডলাইন চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ভাবছি কেউ আবার ভুল করে কিছু লিখলো না তো, মানে কখন ওগুলো ভেবেছি জানি না, মাথার মধ্যে সব কিন্তু ঘুরছে যে এই একটা খবর। আর তখন তো একটা সংবাদ মানে এইসব এত প্রাইভেট চ্যানেলের তো কিছুই নেই, মানে ওই খবরটাই তো বিদ্যুতের মতো মানে মানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে ছড়িয়ে যাবে, এতটাই দায়িত্ব নিয়ে পড়তে হচ্ছে। আর ফার্স্ট হেডলাইন ওটা বেনাজির ভুট্টো। তো যাই হোক, তো সেটাই পড়েছিলাম। আর ভুল হলে কিন্তু শব্দ আমাদের ঘাড়েই দেওয়া হতো, তখন কিন্তু আর অন্য কে কি ভুল করেছে সেটা না, কেননা তোমার মধ্যে দিয়েই সংবাদটা শ্রোতার কাছে বা দর্শকের কাছে পৌঁছচ্ছে, অ্যান্ড ইউ আর দ্য রেসপন্সিবল। কিন্তু এটা তো যদি ভুলই হতো তাহলে বুঝো এটা কি সাংঘাতিক একটা ব্যাপার হতো। এরকম কোনো ভুল হয়েছিল কি এক্সপেরিয়েন্স? সত্যি কথা বলতে কি, আমি যত এই যে আমার 89, তার মানে কত হলো, 28 বছর। আচ্ছা, না না, আমি কিন্তু আমার সত্যি কথাই সেরকম কিছু ভুল আমি করিনি, না সেরকম কিছু ভুল করিনি। তার একটাই কারণ, আমি খুবই নিউজ মাইন্ডেড, এবং আমার যারা ছাত্রছাত্রী কয়েকজন এখানে আছে জানে আমার কাছে খবর পড়াটাও কবিতা পড়ার মতো একটা নেশা। আমি প্রচন্ড মানে খবরের কাগজ ছাড়া আমি একবার ছটফট করি। অনেক সময় কোভিডের সময় সবাই দেখতাম অনেকে খবরের কাগজ নেওয়া বন্ধ করে দিল। আমার বাড়িতে যিনি আমার টেক কেয়ার করেন উনি আমার পুরো খবরের কাগজটা স্যানিটাইজ করে, সেটা অদ্ভুত দৃশ্য হতো, পুরোটা এমনি এমনি করে দেখছি অর্ধেক স্যানিটাইজার তো ওখানে শেষ হয়ে যাবে করে, সেটা আবার রোদে শুকিয়ে একটা মরমর করতে করতে খবরটা আমার কাছে আসতো। আমি তারপর বলেছি যা হয় হোক তুই আর এগুলো করবি না। খবরের কাগজ আমার কাছে কোভিডের সময়ও এসেছে, তো ওটা পড়াটা আমার একটা নেশা, আমি কবিতা পড়ার নেশার মতোই। তো ওটা আমি পড়ছি কারণে আমার মানে আমি যখন নিউজও পড়তে গেছি আমি কিন্তু খুব হোমওয়ার্ক করে যাই। মানে আমি জানি এই ঘটনাটার ফলো আপস আসতে পারে, বা এখানে আজকে কি ঘটেছে, খেলার খবরে এইটা হয়েছিল, এর ফলো আপসটা আসবে, এখানে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পে এতজন হয়ে গেছে, আরো কিছুটা বাড়তে পারে, মানে পুরো স্কেচটা আমার মাথায় থাকে, যে কারণে আমার ভুলটা কমই হয়েছে। আমার কয়েকটা মনে রাখার মতো নিউজের, একটা তো বেনাজির ভুট্টোটা বললাম, হেমন্ত মুখোপাধ্যায় বললাম। আমার নিউজে ওখানে কাজ করতো আমার এই বন্ধু স্নেহা শিশু, তো বলতো যখনই এই কোনো ডেথ নিউজ বা কোনো খারাপ নিউজ হলেই প্রদীপ ডাক করে। তো সত্যজিৎ রায় চলে গেলেন যখন, সেদিনের ঘটনা মনে পড়েছিলাম আমি। হেমন্ত মুখোপাধ্যায় তো বললাম, বেনাজির ভুট্টো, রাম মন্দির, বাবরি মসজিদ, সুনীল গঙ্গোপাধ্যায়, হ্যাঁ শক্তি চট্টোপাধ্যায়, শক্তিদার রবীন্দ্র সদনের সামনে শক্তিদাকে শোয়ানো আছে, খবরটা পেয়েছি সকালবেলা, ভাবছি যে যাবো, আবার তো নিউজ রুম, আমার সেদিন ডিউটিটাই ছিল, তা আমি ভাবছি আবার নিউজ রুমে পৌঁছতে পারবো, 4টের মধ্যে নিউজ রুমে ঢুকতে হতো, 5টায় সংক্ষিপ্ত সংবাদ ছিল, আর তারপরে মেন নিউজ। রবীন্দ্র সদনে শক্তিদার, ওখানে শক্তিদাকে শেষ দেখা দেখে মনে পড়ে সেটা জয়দা, শক্তিদাকে নিয়ে যাওয়া হচ্ছে, জয়দার কাঁধে শক্তিদা, মানে সেই সব ছবিগুলো চোখের সামনে ভাসে, যে তরুণ কবিরা, তখন জয়দা একদম ইয়াং একজন কবি, তার তিনি কাঁধে শক্তিদাকে নিয়ে শেষ যাত্রায় বেরোচ্ছেন, সবাই, সুভদ্রা, সুনীলদা তো ছিলেনই, তাদের কথা মনে পড়ে। সেটা এসে আবার যখন শক্তিদার নিউজটা পড়তে কতটা মানে একটা ভেতর যন্ত্রণা হয়, তো ঠিকই, কেননা এনাদের তো নিজেদের পরিবারের মতোই মনে করেছি, তো সেই সব এগুলো মনে পড়ে। অনেক 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 ইম্পর্টেন্ট নিউজ, বান্ধ হলেও আমি নিউজ পড়েছি, কেননা খুব কাছাকাছি থাকতাম, এগুলো মনে পড়ে। তো নিউজ নিয়ে এসব নিয়ে অনেক স্মৃতি আছে, একটু শেয়ার করলাম। আর কবিতার কথা বলতে গেলে প্রথম কম্পিটিশনের কথাটা বলি, অনেক ছাত্রছাত্রীরা জানে, মনবাসীতেও লিখেছি। প্রথম দিন আবৃত্তি প্রতিযোগিতা, আমার বোধহয় যে কবিতাটা ছিল, সেকেন্ডটা মনে আছে, যে কবিতাটা ছিল, আমরা অনেকে ওই কম্পিটিশনে পাড়াতে নাম দিয়েছিলাম। তো সকালবেলা ওই একতলার আবার আমাদের ফ্ল্যাট ছিল, তার একতলার ফ্ল্যাটে ওই চাল দেওয়া থাকতো, নিচের গ্রাউন্ড ফ্লোরের
বারান্দাগুলো, দেখছি যে আমার বন্ধু ওখান থেকে যাচ্ছে, পিকলু। তো পিকলু আমাকে বলছে, আরে রুমা, আমার ডাক নাম, রুমা আজকে তুই কম্পিটিশনে যাচ্ছিস না? হ্যাঁ যাচ্ছি। বললো, আচ্ছা তুই ভাব শিখেছিস? আমি বলছি, ভাব কি শিখেছি? কি জানি ভাব শিখেছি কিনা তো জানি না। পিকলু ভাব শিখে গেল, আমি তো শুধু মুখস্থ করেছি, আমি তো ভাব শিখেছি কিনা। হ্যাঁ, তখন আর পিকলুর কথার কোনো উত্তর দিইনি। তারপর গিয়ে স্ট্রেট মার কাছে, হ্যাঁ আমাকে তুমি কবিতা এটা শেখর আজ কম্পিটিশন, আজ তো আমার ভাব শেখাওনি। হ্যাঁ, মানে এই নিয়ে সেটা মনে আছে যে ভাব শেখার কথা। তো পরে এখন ওই দিনটা যখন মনে পড়ে ভাবি যে এই ভাবটাই তো আসল। কবিতাই হোক, গানই হোক, ছবি আঁকাই হোক, মনটা যদি না বাজে সেই সুরে, ভাবটা যদি না আসে, তাহলে তো কিছুই হবে না, কোনো কাজই হবে না। তো সেই ভাব শিখেছি কিনা সেই নিয়ে আমার খুব সংশয় ছিল একদম প্রথম ছোটবেলায়। এবারে কম্পিটিশনের কথা বলি। তারপরে না, এটা কম্পিটিশন না, তারপরে পাড়াতে পুজোর আগে শরৎ কবিতাটা বলবো। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে আমার পরে, তো তুলি বাবা করে দিয়েছে, 3-4 হবে। তো মা বলেছেন খুব ধরে ধরে, অত তাড়াহুড়ো করবে না, ধরে ধরে সুন্দর করে শরতের প্রকৃতির ছবিটা যাতে আসে সেইভাবে বলবে। এবার এটা মার কথাটা কানের মাথার মধ্যে ঢুকে গেছে। সে আমি এতই ধীরে ধীরে বলেছি, এতই ধীরে ধীরে বলেছি যে আমার মা পরে এসে বলছে, তুমি এমন ভাবে বললে যেন কবিতাটা মনে হচ্ছিল শেষই হবে না। আচ্ছা, এর পরের অভিজ্ঞতা এবার তো মাথার মধ্যে ঢুকলো যে ঠিক আমি খুব ধীরে ধীরে বলেছি। এরপরে যেখানে বলেছি সেখানে আবার এত তাড়াতাড়ি বলে ফেলেছি যে কিছু বোঝাই যায়নি। তো পরে আবার সেগুলো যখন মনে করি যে এটাও একটা কিন্তু খুব গুরুত্ব। এগুলো শিখলে কার কাছে? কোনগুলো? এই বলার ব্যাপারগুলো এটা যে আমি কার কাছে শিখেছি আমি নিজেই জানি না। এটা আমার মা খুব ভালো গান গাইতেন, মা দক্ষিণীতে গান শিখতেন। হ্যাঁ, শুভকোটা মা আর ঋতু দিয়ে এক ব্যাচ। হ্যাঁ, এবার মা একবার ঘর পরিষ্কার করছিলেন, তো ঘর পরিষ্কার করতে করতে ঝুলঝুলের মধ্যে থেকে আমি দেখলাম দক্ষিণীর কতগুলো মার্কশিট, এবং সেই মার্কশিটে আমি দেখলাম মা মারাত্মক সব নম্বর পেয়েছেন। মানে মা ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হতেন, বাইরে গেছেন, ঋতুদির সঙ্গে গান করেছেন, কিন্তু পরবর্তী সময় সংসার মধ্যে ঢুকে গিয়ে মা আর কিছু করতে পারেননি। তো মা আমাকে পরে বলেছে যেদিন মার বিয়ের দিন, সেদিন মার কাছে একটা অফার লেটার এসছে যে ব্যাংকের চাকরি। তো মা মানে দুটোর একটা এইরকম একটা পরিস্থিতি যে হয় তোমাকে বিয়ে করতে হবে, না হলে তোমাকে ব্যাংকের সার্ভিসটা নিতে হবে। হ্যাঁ, তো তখন আমি মাকে পরে বলেছিলাম তুমি বিয়ে করলে, আমি হলে তো ব্যাংকের সার্ভিসটাই নিতাম। এরকম আর কি। তো মা আর আমার বাবা ইন্ডিয়ান এয়ারফোর্সে কাজ করতেন, আমার বাবা যোদ্ধা ছিলেন। তো এটা কিন্তু আমার কাছে একটা খুব গর্বের, কেননা জীবনে অনেক বড় বড় যুদ্ধ আমাকে ফেস করতে হয়েছে এবং অবলীলায় আমি এগুলো ফেস করতে পেরেছি বা পারি। তো আমার মনে হয় এই যে মানসিকতা, যে এই যে যোদ্ধা মানসিকতা, লড়াই করার মানসিকতা, এটা বাবার কাছ থেকে আমি ইনহেরিট করেছি। আর মা আর বাবা দুজনেই অসম্ভব রাবীন্দ্রিক ছিলেন। আমার ছোটবেলা থেকে বাড়িতে চারপাশে যে বই দেখেছি, বেদ উপনিষদ থেকে শুরু করে ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য, মানে বাবার তো বই কেনার নেশা ছিল। বাবা যেখানে যেতেন বই কিনতেন, আর মার সাথে খুব ঝগড়া হতো, পার্সেল বই আসতো। হ্যাঁ, সংস্কৃত সমস্ত ভাষার বই ছিল। তো আমি বুঝি না বুঝি সেই বই পড়েছি। অনেক বই হয়তো বাবা বলতেন তুমি এখন এগুলো পড়ে কিছু বুঝতে পারবে না, কিন্তু সেই বইটা আমি পড়তাম। তো আমার এই যে প্যাশনটা সাহিত্যের প্রতি, সংস্কৃতির প্রতি, এটা আমি বাবা মা থেকেই পেয়েছি। বাড়িতে সারাক্ষণ
শ্যামা, চিত্রাঙ্গদা এইসব বাজছে, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের কাছে সব্যসাচী, সৌম্যমিত্র, মধুবংশীর বলি বাড়িতে সারাক্ষণ বাজছে। সেই শুনতে শুনতে মা রান্না করছেন, বাবা কাজ করছেন, তো শুনে শুনে সব আমার মুখস্থ হয়ে যাচ্ছে। ক্লাস 5-6-এ মধুবংশীর বলি মুখস্থ হয়ে গেছে, লীলা সঙ্গিনী মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, এগুলো নিজে নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতাম। এমন নয় যে হ্যাঁ, আবার বাড়িতে কেউ এলে বাবা, আমি হয়তো টেরে ফুড়ে লীলা সঙ্গিনী বলতে গেলাম, বাবা বলে ওই কবিতাটা একদম এখন তোমার বলার নয়, তুমি বীরপুরে ষোলো বছর এইসব বলো, কিন্তু আমার তো লীলা সঙ্গিনীটা মুখস্থ, ওটাই তো আমার বলতে ভালো লাগছে। হ্যাঁ, দুয়ারে বাহিরে যেমনই চাহিলে মনে হলো যেন চিনি, কিন্তু সেটা তো একটা ক্লাস 5-6-এর মেয়ের মুখে ভালো লাগার কথা নয়। কিন্তু আমার তো একটা বড় বড় মানে মনে হচ্ছে যে এটা আমি বলতে পারি। তো সেইভাবে আমার মধুবংশীর গলি, বিদ্রোহী সব ছোটবেলা থেকেই মুখস্থ, কেননা ওই সারাক্ষণ শোনা। তো সেটাই আমিও আমার ছাত্রছাত্রীদের এখন এটাই করি। অনেকে বলেন যে এত মেমোরিতে থাকে কি করে, কেননা শুনতে হবে, পড়তে হবে আর শুনতে হবে, এই দুটো যদি ইকুয়ালি চলতে থাকে তাহলে তোমার মন, মনন, তোমার গান সবকিছুই তৈরি হয়ে যাবে। তো এটা তো আমি ফ্যামিলির বাড়ি থেকেই ইনহেরিট করেছি। আর যেটা বলতে যাচ্ছিলাম, ওই প্রথমবার খুব ধীরে ধীরে বলেছি, দ্বিতীয়বার খুব তাড়াতাড়ি বলেছি, তারপর থেকে আমি ঠিকঠাক ট্র্যাকে এসেছি, রাইট ট্র্যাকে, ঠিক, হ্যাঁ ঠিকঠাক লয়। আর আরেকজনের কথা না বললেই নয়, বাবার কথা আরেকবার বলি, কারণ বাবা আমাকে কবিতাগুলো ছবি এঁকে বোঝাতেন, এটা আমি অনেক ইন্টারভিউতে বলেছি। একবার আমার স্কুলে বন মহোৎসব হতো, এই সময়টায় বৃক্ষবন্দনা কবিতা আমাকে আবৃত্তি করতে বললেন হেডমিস্ট্রেস যিনি, যে প্রাইমারি সেকশন মানে ক্লাস 5-এর নিচে যারা তারা একটা হাফ বলবে, 5-এর উপরে যারা তারা একটা হাফ বলবে, আর কলেজের মেয়েরা একটা হাফ বলবে, বুঝলে, বেথুনে। বৃক্ষবন্দনা কবিতাটা 3 ভাগে ভাগ করা হলো। এবার আমি তো ক্লাস 4-এ পড়ি, আমার ভাগে একটা পড়লো, আর 5-এর পরে যারা সেই দিদিদের ভাগে একটা পড়লো, আর কলেজের ভাগে একটা পড়লো। এবার আমার বৃক্ষবন্দনা, অন্ধভূমি গর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান প্রাণের প্রথম জাগরণে, ক্লাস 3 বা 4-এর একটা মেয়ের পক্ষে সেটা খুব কম সময় দিয়েছিল, 2 দিন না 3 দিন। আমার মনে আছে আমার বাবারা 10টা নাগাদ আমাকে নিয়ে বসলেন, এবার পুরো কবিতাটা আমাকে ছবি এঁকে বুঝিয়ে দিলেন। যখন বাবার বোঝানো শেষ হলো রাত 3টে বাজে, মানে ভোরবেলা, রাত 3টে না, ভোর 4টে, ভোরবেলা হয়ে গেছে। এবার বাবা কিন্তু ওই প্রথম থেকে শেষ অবধি কবিতাটা আমাকে বুঝিয়ে বুঝিয়ে খাতার মাথায় এঁকে দিলেন। আর অদ্ভুত ব্যাপার, ওই 4টের পর যে মাও জেগেছে, বাবাও জেগে, মাও জেগে, কি না মেয়ে বৃক্ষবন্দনা মুখস্থ করছে, সেটা বেথুনের বন মহোৎসবে বলতে হবে। তো হলো, এবার ঘুমোলাম ওই 4টে, 4:30। তারপর যখন সকালে উঠলাম, অদ্ভুত ব্যাপার, আমি দেখলাম যে আমার পুরো কবিতাটাই মুখস্থ হয়ে গেছে। এবার ভাবছি আমার তো পুরো কবিতাটা মুখস্থ, এবার যারা অন্য মানে দিদিরা তাদের তো দেখে দেখে বলবে, আমি তো ছটফট করছি যে পুরো কবিতাটা মুখস্থ, আমি কেন আমাকে পুরো কবিতাটা বলতে দেওয়া হচ্ছে না, আমার ভেতরে একটা মনে হচ্ছে। হ্যাঁ, তারা তো সব মুখস্থ করতে পারেনি, সে যাই হোক। তো বলা হলো, বন মহোৎসবে আমি বললাম, বলে তো খুব প্রশংসা পেলাম। এবারে কি হয়েছে, আমি তো আর কিছু জানি না, বাড়িতে এসে রেডিও শোনার খুব চল ছিল বাড়ির সকলের। হঠাৎ একদিন, মানে তারও 2-1 দিন পরে রেডিও খুলে দিচ্ছি, আমার গলা, আমার মতো লাগছে না গলাটা। তারপর আমি না মানে এত আনন্দ হয়েছে। এবার তখন তো পাড়া কালচার মানে সেটা মানে মনে হতো পাড়ার সবাই একই পরিবারের। আমি এখান থেকে কাকু, কাকিমা, পিসিমা, মাসিমা করতে করতে তো কবিতাটা শেষ হয়ে গেছে। মানে তখন ওই সংবাদ বিচিত্রানা, সংবাদ পরিক্রমা, ওটা হলো পরিক্রমা, ওই পরিক্রমাতে আমার অংশটাই ওরা রেকর্ড করে নিয়ে গিয়ে রেডিও থেকে বাজিয়েছে। হ্যাঁ, এবার সেটা ঘটনা চোখে একটু খুলে, আমি তো জানি না, দেখছি যে ওই আমার প্রথম রেডিওতে বলা, ক্লাস 4-এ, বুঝেছো না? হ্যাঁ, তো তখন ওই অন্ধভূমি গর্ভতে আমার অংশটা বাজানো হলো। আর একটা কথা এটাও আমি লিখেছি যে আমার আকাশবাণীতে ঢোকা, যেদিন আমি আকাশবাণীতে অডিশন দিতে যাই,
প্রবল বৃষ্টি, সারা শহর ডুবে গেছে। আমার বাবার 6 ফুট 3 ইঞ্চি হাইট, আমাদের বাড়ির সামনে মানে আমি তো ডুবেই যাবো, কোমরের জল। মানে ওই সময় জল জমলে আমরা ওই নৌকো করে করে, নৌকো কাগজের নৌকো ওই জলে কিন্তু ভাসাতাম আমাদের একতলার ওই কোয়ার্টার থেকে জলে। তো সেদিন আমার শিশু মহলের অডিশন আকাশবাণীতে। তো অডিশন, মেয়ের অডিশন, জল বৃষ্টির জন্য সে যেতে পারবে না, এটা তো বাবার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। বাবা আমাকে কাঁধে করে আকাশবাণী পৌঁছেছিল জল ভিজে। ওই আমার প্রথম আকাশবাণীতে ঢোকা। কেউ আসেনি, শুধু আমি অডিশন দিতে গেছি বাবার কাঁধে করে। তখন ওই ইন্দিরাদি, তখন তোমার একদম শুরুর দিকে, মানে ইন্দিরাদি তখন শেষের দিন। তো আমার সেই আকাশবাণীতে, ওই আকাশবাণীতে প্রথম ঢোকা হলো বাবার কাঁধে। তো সতীনাথ দা জানে এই গল্পটা, একবার সতীনাথ দাকে বলছিলাম। তো এইসব ছোট ছোট স্মৃতিগুলো আর কিছুই না, আগামী দিনে যেটুকু পথ চলবো এইগুলো সেগুলো তার প্রেরণা। আর এমনি যখন এই আবৃত্তিকে কখনো প্রফেশন করব এটা তো ভাবিনি। আমার কিছু না কিছু কোথাও কিছু একটা করবো, মানে নিজের পায়ে দাঁড়াবো, এই ভাবনাটা কিন্তু ছোটবেলা থেকে কে মাথায় ঢুকিয়ে দিয়েছিল জানি না, কিন্তু আমার মনের মধ্যে ছিল। আমার অনেক বন্ধুরা ভাবতো যে, আমি এটাও মনে আছে যে তারা একটা বড়লোক ছেলেকে বিয়ে করে ভালোভাবে সেটেল হয়ে যাবে, এটাই তাদের ইচ্ছে ছিল। তো আমরা কিছু করবো না, বিউটি পার্লার যাবো, ভালো একটা বড়লোক জায়গা দেখে বিয়ে করবো, এইরকম কিন্তু অনেক বন্ধুরা ছিল। কিন্তু আমি জানি না, আমি কোথা থেকে আমার মনের মধ্যে এটাই ছিল যে আমাকে আমি দাঁড়াবো। হ্যাঁ, তো সেই জন্য মানসিক প্রস্তুতিটা সেই রকমই ছিল। আমার অনেকেই জানেন, বা যদি কেউ না জানেন, আমি অর্থনীতি নিয়ে পড়াশুনো করেছি। পড়াশুনো করে আমার রেজাল্ট ভালো ছিল। আমি সেখান থেকে CMDA-তে জয়েন করি। CMDA-তে আমি খুব ভালো মাইনেও পেতাম ওই সময়, কিন্তু খুব বিরোধ বাধ্য এই কারণে যে দূরদর্শনে নিউজের ডিউটি করলে আমার বস প্রথম দিকে খুব প্রশংসা করতেন, তারপর যেন মুখটা কালো করে রাখতেন। রোজ রোজ আমি বেরোবো আগে আগে, এটাও যেন। আর ওখানে যেহেতু নাম হচ্ছিল, আমার বুকিং বাড়ছিল দূরদর্শনে, যেহেতু দূরদর্শনে বুকিং বাড়ছিল, আমাকে বারবার করে ছুটি চাইতে হতো। আর রোজই ওরকম ছুটি চাইলে বসের মুখটা কালো হয়ে যেত। ওটা যেন আমার দিন দিন যেন কেমন একটা ভেতরে ভেতরে ভালো লাগছিল না। তারপর একদিন ঠিক করলাম, না, 2 নৌকোয় পা দেবো না, একটা নৌকোকে ছাড়তে হবে। কোন নৌকোটা ছাড়বো? তখন তো এইটা আমি এনজয় করছি, তো আমি আমার যেটা মানে নির্ভর করার নৌকোটাকেই ছেড়ে দিলাম, মানে যেটা আমার একটা স্থায়ী রোজগারের জায়গা ছিল সেটা ছেড়ে দিলাম। তারপরে নিউজ রিডিং, আকাশবাণী, দূরদর্শন এইভাবে চলছিল। কিন্তু সেগুলো তো যদিও মানে কাজটা খুব রেসপন্সিবিলিটি, কিন্তু সেই হিসেবে ক্যাজুয়াল নিউজ কাস্টার বা ক্যাজুয়াল অ্যানাউন্সারের তো ফিস এমন কিছু তখন ছিল না, এখন কেমন আমি বলতে পারবো না। তাই অন্য কোনোভাবে ভাবছিলাম যে নিজেকে কিভাবে নিজের জমিটাকে শক্ত করা যায়। তবে আবৃত্তিকে পেশা করবো যে কখনো এটা ভাবিনি। এটা প্যাশনই ছিল। এটা ঘটনাচক্রে হয়ে গেছে। কোনোদিন যে খুব বিখ্যাত হবো এটা বারবারই বলি, কোনো মোহ ছিল না। ঈশ্বর বাবা মার আশীর্বাদ যে একটা জায়গা আমি পেয়েছি। এখনো যারা চর্চা করতে আসেন, শিখতে আসেন, আমি এটুকুই বলি যে ভালোবাসাটা থাকলে ঠিক একটা লোক কোথাও না কোথাও একটা পৌঁছানো যায়। প্যাশনটা থাকলে, কাজের প্রতি অনেস্টিটা থাকলে পৌঁছানো যায়, যদি তুমি পৌঁছতে চাও। কিন্তু যদি মোহ থাকে যে আমি একটা মানে আমাকে একটা বিখ্যাত এইভাবে হওয়া যায় না। এটা একটা লাক ফ্যাক্টর বা এক্স ফ্যাক্টরও অনেক সময় কাজ করে। কে বিখ্যাত হবে, কে হবে না, সেটা কেউ বলে দিতে পারে না। অনেক কোয়ালিটি আছে, হয়তো সেভাবে ফোকাসড হতে পারবো না। আমাদের সময় ছিল শর্মিষ্ঠা, মনে পড়ছে? হ্যাঁ, ও তো কত ভালো। আমার সঙ্গে কম্পিটিশনে অনেক ছেলে মেয়ে ছিল যারা খুবই ভালো বলতো, কাউকে দেখি না এখন আশেপাশে। হ্যাঁ,
তো সেটা হচ্ছে কে যে টিকে থাকবে সেটা মানে ভবিষ্যতে বলতে পারে। তো এই আবৃত্তি ধীরে ধীরে প্রফেশন হলো। তো প্রথম থেকেই আমার মনে হতো যে আমি যদি আবৃত্তি করি আমি এমনভাবেই করব সেটা মানে প্রফেশনাল দিকে নিয়ে যেতে হবে। এমন নয় যে আবৃত্তি ফিলার হয়ে থাকবে। দুটো গানের মধ্যে দুজন 2 ঘন্টা গায়ক গান করছে, তার মধ্যে দুটো কবিতার ফিলারে আমি বিশ্বাসী ছিলাম না। আমার মনে হয়েছিল সেই জায়গাটা থেকে আবৃত্তিকে একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখানে গান যদি 1 ঘন্টা হয় আবৃত্তিও 1 ঘন্টা হবে। সেই কনফিডেন্সটা এই শিল্পকে তৈরি করতে হবে। আমি যাদেরকে সামনে থেকে দেখেছি, পার্থ ঘোষ, গৌরী ঘোষ, নীলাদ্রি শেখর বসু দেখেছি, প্রদীপ বোসকে তো দেখেইছি, জগন্নাথ মেদিকে দীর্ঘ সময় দেখেছি, আর কাজী সব্যসাচীকে খুব অল্প সময় পেয়েছি, অনেক আগে চলে গেছেন। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে 1-2 ছোটবেলার অনুষ্ঠানে দেখেছি। সৌমিত্র দাকে তো দীর্ঘ সময় পেয়েছি, একসঙ্গে মঞ্চে বহু অনুষ্ঠান করেছি। উনি আমার বাবার খুব বন্ধু ছিলেন, সেই নিয়েও মজার মজার গল্প আছে। তো এইটাই আমার ভাবনা ছিল। আর ভাবনাটা ছিল যে গান যেমন সকলের কাছে পৌঁছে যায়, গানের একটা আলাদা বার্তা আছে, সুর আছে। একটা সময় অবধি আবৃত্তি একটু এলিট একটা ক্লাস ছিল। হ্যাঁ, মানে আমি চূড়ান্ত শ্রদ্ধা করি যে মানুষটাকে, যাকে ছোটবেলায় সাহস করে চিঠি লিখে ফেলেছিলাম, তিনি শম্ভু মিত্র। আপনারা অনেকেই জানেন বা তোমরা জানো, তার চিঠিটা রাখা আছে আমার প্রোফাইলে, ওটা আমি কখনো সরাই না। তো একটা ছোট মেয়ে তাকে চিঠি লিখেছিল এবং তিনি সে চিঠিটার উত্তর দিয়েছিলেন। এটা আমার জীবনে যত বড় বড় সম্পদ আছে, আমার সর্বশ্রেষ্ঠ সম্পদগুলোর মধ্যে একটি, আর সেটাই আমার কাছে একটা ব্লেসিংস হয়ে আছে। কিন্তু তখনও আমার মনে হতো, আমি শম্ভু মিত্রের একক আসর শুনেছি একাডেমি অফ ফাইন আর্টস, নাটক তো দেখেইছি, গ্যালিলিও শম্ভু মিত্রের, রবীন্দ্র সদনে 4 অধ্যায় দেখেছি শম্ভু মিত্র চিত্তবিচ্ছ। কিন্তু আমার সবসময় মনে হতো যে আবৃত্তিকে আরেকটু সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা আরো বাড়ানোর কথা মনে হতো। তো সেইভাবে আমি আমার উপস্থাপনার ঢংটাকে পাল্টেছি। আমি নাটক থেকে, আমি ফিল্ম থেকে, সেট, লাইট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই সব কিছু দিয়ে আমি তাকে অলঙ্কৃত করার চেষ্টা করেছি। সেই সময় অনেকে আমাকে একবারে করেছিলেন যে ও নানা রকম মানে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছে, মিউজিক, সেট, লাইট। কিন্তু আমার সবসময় মনে হয়েছে যে আমি যদি একটা মৌলিক শিল্পকে আরও অনেকগুলো শিল্পের সঙ্গে এক জায়গায় মিশিয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড় করাতে পারি একটু অন্য অ্যাঙ্গেল থেকে, তাহলে সেটা তো দোষের কিছু হয় না। সেই ভাবনাটা থেকেই আমার প্রথম একক উপস্থাপনা 1996 7ই ডিসেম্বর সুবীর দা আবৃত্তি পরিষদ থেকে করলেন এক সন্ধ্যায় একা প্রতিদিন 3 ঘন্টার একটা অনুষ্ঠান হলো, যেটা ওপেন করেছিলেন, সেটাও আমার সৌভাগ্য, সুনীল গঙ্গোপাধ্যায় এবং সুচিত্রা মিত্র। এরা উদ্বোধন করলেন এবং তারপর মানুষ একদম কানায় কানায় পূর্ণ প্রেক্ষাগৃহ, বাইরে অনেক লোক ছিল যারা ঢুকতে মানে পায়নি টিকিট, সেটা সদন। ওই 2.5 ঘন্টার যে অনুষ্ঠান, ওইটাই আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। ওই যে অনুষ্ঠানটার পরে আর আমাকে কিন্তু পেছনে ফিরে তাকাতে হলো না। তারপরের বছরই 1997 HMB থেকে আমি সেই অ্যালবাম বেরোলো। হ্যাঁ, এবং এই যে সিঁড়ি ভাঙাটা, এবং তারপর আসলে একটাই আমি মনে হয় যে বারবার বলি যে আমি লিফটে করে উপরে উঠিনি, আমি সিঁড়ি ভেঙেছি। প্রতিটি সিঁড়ি আলাদা আলাদা করে ভেঙেছি এবং সেই সিঁড়ি ভাঙার একটা আলাদা আনন্দ আছে। এই আনন্দটাকে আমি উপভোগ করেছি এবং এখনো আমার মনে হয় যে প্রতিটি অনুষ্ঠানে আমি খুব এনজয় করি, আনন্দ পাই। আজকে এটা খুবই একটা ঘরোয়া আড্ডা, কিন্তু এটাতেও আমি একটা আনন্দ পাচ্ছি। এমন নয় যে এটা একটা খুব প্রফেশনাল, খুব বড় মঞ্চে কিছু অনুষ্ঠান। এটা আমার মনে হচ্ছে বাড়ির লোকজন, আমার পরিবারের অনেকে যদি একসাথে মিশে আমার কথা কিছু শুনতে চাইতেন,
তাহলে যেরকম হতো এটা সেই রকম, এটাও আমি ইকুয়ালি এনজয় করি। তো আমি ততদিনই আমার কাজটা করবো, আমাকে অনেকে অনেক রকম কাজ করতে বলে, আমি সেই কাজটাই নিই। এখনো যেমন প্রচুর অনুষ্ঠান আসে, একটা মাসে হয়তো আমার 30-35টা জায়গা থেকে আমার আমন্ত্রণ আসে, কিন্তু হয়তো আমি 7টা বা 8টা জায়গা করি। আমি কেন 7টা বা 8টা জায়গা অ্যাকসেপ্ট করি? কেন আমার মনে হয় ওই অনুষ্ঠানটা বা ওইখানে আমি আনন্দ পাবো। ঠিক সেইভাবেই কিন্তু আমি এই আড্ডার এই অনুষ্ঠানটা আমি ওর আমন্ত্রণটা নিয়েছি। আমার মনে হয়েছে এখানে গেলে আমি আনন্দ পাবো। এই যে ঘরোয়া এই আমেজটাও মাঝে মধ্যে দরকার, এটাও একভাবে আমাকে মোটিভেট করবে। হ্যাঁ, তো মোটিভেশন মানে সবসময় যে হাজার দর্শকের সঙ্গে মাইক নিয়ে দাঁড়িয়ে বলতে হবে এমন নয়। মাঝে মধ্যে কিন্তু একটা নিজস্ব গণ্ডির মধ্যে একটা ঘরোয়া আসর থেকেও অনেকভাবে মানে মোটিভেটেড হওয়া যায়। আমি সেই মানুষদের সঙ্গে মিশতে ভালোবাসি, সেই সব জায়গায় যেতে ভালোবাসি, সেই সব ছবি দেখতে, বই দেখতে, গান শুনতে ভালোবাসি, যেগুলো থেকে আমি কিছু পাই। কি পাই? আমি ওয়ার্মথটা পাই, উষ্ণতাটা পাই, আবেগটা পাই, আমাকে খুঁজে পাই। হ্যাঁ, এবং আমি সমৃদ্ধ হই। আমার যেমন অটোবায়োগ্রাফি করতে খুব ভালো লাগে। কেন ভালো লাগে? একটা মানুষ স্ট্রাগল করে একটা জায়গায় পৌঁছেছেন, এটা আমাকে অদ্ভুতভাবে মোটিভেট করে। এই কোভিডের সময় আমি প্রচুর বই পড়েছি। আমি ইংরেজি কবিতা পড়তাম, কেননা ওই কবিতা পড়া আমার খুব কম হয়েছে। আমি আমার এক ছাত্রের কাছে রেগুলার অনলাইনে ইংরেজি সাহিত্য পড়তাম। কেন পড়তাম? অনেকেই কিন্তু কেন পড়িস, এই সময় তুই সিনেমা দেখতে পারিস, তুই আড্ডা মারতে পারিস। না, এটা তো কোনো অদ্ভুত আনন্দ পাই, কেননা ওইটা পড়তে পড়তে আমার মনে হয় উনি ওই সময় ওই কবিতাটা লিখছেন, তাহলে এই সময় বিষ্ণু এই কবিতাটা লিখছেন, তার মানে ওইখানে যখন এই কবিতাটা ভাবা হচ্ছে, ওই দেশের কবি ভাবছেন, রবীন্দ্রনাথ এই ভাবছেন, মানে এই যে একটা কম্পারেটিভ স্টাডি করতে পারি, সেটা এটা একটা আমাকে আনন্দ দেয়। তো আমি সবসময় সেইটাই করেছি বা করি, যেটা আমি খুব আনন্দ পাই। মানে এইভাবেই নিজের শর্তে বাঁচার চেষ্টা করি। সেটার মধ্যে উদ্ধত্ত প্রতিবাদ কিছুই নয়, নিজের মতো করে সংস্কৃতিকে, শিল্পকে, সাহিত্যকে ভালোবাসা। কি প্রশ্ন আছে? আর অনেকটা বলে ফেলেছি।